দোল উৎসবের ছুটি কলকাতার বাইরে কাটানোর প্ল্যান ছিল অনেক দিনের। তাই চলে গিয়েছিলাম পুরুলিয়ার গড় সার্কিট ভ্রমণে। আজকের ব্লগ সেই ট্রিপ প্ল্যান নিয়ে। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেল ট্রিপ রোমিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের ট্রিপ রোমিং চ্যানেলে। আজকে আবার একটা নতুন জার্নি স্টার্ট হচ্ছে আমাদের। অলরেডি ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছো আমরা যাচ্ছি বসন্তের পুরুলিয়া দেখতে। প্রচণ্ড এক্সাইটেড এই ট্রিপটা নিয়ে, সেই জন্য বাড়ি থেকেই ব্লগিংটা স্টার্ট করে দিলাম। এখন যাব হাওড়া, কারণ আমাদের ট্রেন রয়েছে রাত 12:05 হাওড়া বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, যেটা ওই আদ্রা জংশনে গিয়ে পৌঁছবে 5:25 নাগাদ। ওটা এক্স্যাক্ট টাইম, এবার দেখা যাক কখন পৌঁছয়। আর আমার বাড়ি থেকে হাওড়াটা একটু দূরে, তো সেই জন্য এখনই বেরিয়ে পড়তে হচ্ছে। এখন ওই মোটামুটি 8:30 বাজে। আশা করছি 10টা 10:30টার মধ্যে আমি পৌঁছে যেতে পারবো। হাওড়া স্টেশনেই পূজার সাথে দেখা হবে, তারপরে একসাথে আবার আমরা এই জার্নিটা স্টার্ট করব। আর প্রত্যেকটা ট্রিপের ডিটেলসই তোমাদের জন্য থাকে যখন আমাদের ট্রিপটা এন্ড হয়ে যায়। তো এই ট্রিপের সব ডিটেলস মানে আইটিনারিও তোমাদের জন্য থাকবে। আশা করছি তোমাদেরও সুবিধা হবে ফিউচারে তোমরা যখন যাবে আবার পুরুলিয়া। আর বেশি কথা বাড়াচ্ছি না, বাকি কথা হাওড়া স্টেশনে গিয়ে হবে। ওকে, তাহলে চলো, যেটা প্রত্যেকবার বলে থাকি, শুরু করা যাক আজকের জার্নি। বাড়ি থেকে জার্নি স্টার্ট করে হাওড়া স্টেশন পৌঁছেছিলাম ওই রাত 10:30 নাগাদ। গরম সেই সময় মোটামুটি ছিল, আর আমাদের ট্রেন তো ছিল রাত 12:05, কিন্তু হাতে টাইম নিয়েই আমরা স্টেশন পৌঁছেছিলাম। প্রায় 11:45 পর্যন্ত অপেক্ষা করার পর আমাদের ট্রেন দিয়েছিল 20 নম্বর প্ল্যাটফর্মে। রাতে ট্রেন থাকায় আমরা ডিনারটা বাড়ি থেকেই করে গিয়েছিলাম। ট্রেনের অ্যানাউন্সমেন্টের সাথে সাথে আমরা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গিয়েছিলাম। এই দোলের সময় পুরুলিয়ায় অনেক মানুষই যায়, তাই ট্রেনের টিকিট পাওয়ায় কোনো সময় মুশকিল হয়। তাই দেখলাম ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টের ভিড় অসম্ভব রকমের। তাই তোমরা যদি এরকম হলিডেতে প্ল্যান করো তাহলে জার্নি ডেটের মিনিমাম 3 মাস আগে টিকিট বুকিং করে রেখো। ট্রেন এক্স্যাক্ট টাইমেই ছেড়ে দিয়েছিল হাওড়া স্টেশন থেকে। ট্রেনে উঠে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে আপার বার্থে উঠে ঘুম দিয়েছিলাম, আর উঠে পড়েছিলাম একেবারে ভোর ওই 4:30 নাগাদ, কারণ ট্রেন পৌঁছানোর কথা ছিল আদ্রা স্টেশনে সকাল 5:25, কিন্তু ট্রেন একটু লেটে পৌঁছেছিল আদ্রা স্টেশনে। আদ্রা স্টেশন থেকে সকালের সানরাইজটা অসাধারণ লেগেছিল। আমরা পৌঁছে গেছি আলটিমেটলি আদ্রা স্টেশন। পৌঁছানোর কথা ছিল 5:25, কিন্তু এখন ঘড়িতে বাজে ওই 6:10, একটু লেট করেছে। আপাতত বাইরে টোটো ওয়েট করছে আমাদের জন্য, অলরেডি কথা বলে রেখেছি। চলে যাব জয়চন্ডী ইউথ হোস্টেল। চলো আমাদের সাথে তোমরাও শুরু করো এই পুরুলিয়ার জার্নি। ট্রেন থেকে নেমে একটু হেঁটে ওভারব্রিজ পার করে আমরা ঝটপট স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছিলাম যেখানে টোটো দাদা মানে সুজিত দা আমাদের জন্য ওয়েট করছিলেন। সুজিত দা জয়চন্ডী ইউথ হোস্টেলেই নাইট ডিউটি করেন, তাই আগে থেকেই আমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে রেখেছিলাম। স্টেশন থেকে ইউথ হোস্টেল যাওয়া আবার হোস্টেল থেকে স্টেশন ফিরে আসা দুটোই দাদার টোটোতেই হয়েছিল। যাওয়া আসা মিলিয়ে টোটাল টোটো ফেয়ার পড়েছিল 300 টাকা। দাদার ফোন নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে, চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কুয়াশা মাখা সকালবেলায় দূরে পাহাড় দেখতে দেখতে আমরা ওই 30 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম জয়চন্ডী ইউথ হোস্টেলে। ট্রেন থেকে নেমে বেশ ঠান্ডাই লাগছিল আমাদের, কারণ শুনেই গিয়েছিলাম যে পুরুলিয়ায়
দুপুরবেলা গরম লাগলেও সকালবেলার দিকটা আর রাতের বেলার দিকটা বেশ ঠান্ডাই লাগে এই দোল উৎসবের সময়। আমরা এখন পৌঁছে গেছি জয়চণ্ডী ইউথ হোস্টেলে। আদ্রা স্টেশন থেকে ওই মোটামুটি 30 মিনিট মতো লাগলো। এবার দেখি যে রুমের কি ব্যবস্থা হয়, আর বাকি হোটেলের সব ডিটেলস, রুম রিভিউ সব কিছুই তোমাদের জন্য থাকবে। তাই সাথে থাকো আর দেখতে থাকো আমাদের এই পুরো জার্নিটা। এই ইউথ হোস্টেল একদম জয়চণ্ডী পাহাড়ের নিচে। আমরা আগে থেকেই অনলাইনে ইউথ হোস্টেলের ওয়েবসাইট থেকে বুকিং করে গিয়েছিলাম, আর সুজিতদা আগে থেকেই রুম রেডি করে রেখেছিলেন। রুমে গিয়ে ঝটপট ফ্রেশ হয়েই আমরা সাইট সিনিং এ বেরিয়ে পড়েছিলাম। সাইট সিনিং করেছিলাম সুশোভনদার সাথে। দাদার সাথে আগে থেকেই আমরা কন্ট্যাক্ট করে রেখেছিলাম। সকাল সকাল বেরিয়েছি, তাই পেট পুজো না করে ঘুরলে অবস্থা একদম খারাপ হয়ে যাবে। তাই প্রথমেই রাস্তার পাশের একটা মিষ্টির দোকান থেকে কচুরি আর ঘুগনি খেয়ে নিয়েছিলাম। পার প্লেট দিয়েছিল 20 টাকা। তারপর আবার অটোতে উঠে আমরা সাইট সিনিং স্টার্ট করেছিলাম। আমাদের সাইট সিনিং এর লিস্টে ছিল টোটাল 4টে জায়গা: পাঞ্চেত ড্যাম, গড়পঞ্চকোট, মাইথন আর বরন্তি। দোল উৎসবে পুরুলিয়া ট্যুরের মেন অ্যাট্রাকশন হলো পলাশ, আর সেটা দেখতেই আমাদেরও পুরুলিয়া ট্যুর প্ল্যান। আর সত্যি অটোতে যেতে যেতে রাস্তার দুদিকে যেদিকেই তাকাচ্ছিলাম শুধু লাল পলাশ। যত বেলা বাড়ছিল গরম তো ভালোই লাগছিল, কিন্তু পলাশের সৌন্দর্য গরমের কষ্টটাকে অনেকটাই কমিয়ে দিচ্ছিল। রাস্তায় যেতে যেতে সুশোভনদা একটা পলাশ ফুল ভর্তি গাছের সামনে দাঁড় করিয়ে বললেন, যাও ফটো তুলে নাও। সত্যি প্লেসটা অসাধারণ ছিল, আমার তো খুব ভালো লেগেছে। পলাশ ফুলে ভর্তি গাছ আর পিছনে পাহাড়। এই জায়গাটায় কিছুক্ষণ ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি করে আমরা আবার পলাশ বাগানের মধ্যে দিয়েই পৌঁছে গিয়েছিলাম আমাদের ফার্স্ট স্পট পাঞ্চেত ড্যাম ভিজিট করতে। দামোদর নদীর ওপর তৈরি এই বাঁধটা দামোদর ভ্যালি কর্পোরেশনের তৈরি। পাঞ্চেত পাহাড়ের নিচে তৈরি এই বাঁধ। বাঁধের ওপর নেমে আমরা একটু দাঁড়িয়েছিলাম। জায়গাটা খুবই সুন্দর। এর আগেও আমি একবার গিয়েছিলাম এই পাঞ্চেত ড্যামে, সেটা ছিল উইন্টার সিজন, কিন্তু এই টাইমে প্রচন্ড গরম পড়েছিল, তাই বেশিক্ষণ আমরা আর এখানে থাকিনি। একটু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করে নিয়েছিলাম আমরা এখানে। এই ড্যামের জলে বোটিংও করা হয়, কিন্তু সেদিন বোটিং বন্ধ ছিল। সকালবেলা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি সাইট সিনিংয়ে। আর আজকে আমাদের সাইট সিনিংয়ের ফার্স্ট স্পট হচ্ছে পাঞ্চেত ড্যাম। এখন এসে পৌঁছেছি। এখানে একটুখানি সময় কাটিয়ে তারপরে আবার আমাদের নেক্সট স্পটে চলে যাব। প্রচণ্ড রোদ পাঞ্চেত ড্যামের এখানে, তো একদম ফাঁকা, অতটা বেশি ভিড় এখানে দেখতে পাচ্ছি না। আর জলের মধ্যেও অনেক কচুরিপানা হয়ে গেছে। আগে একবার এসেছিলাম আমরা 2 বছর আগে, তখন জলটা বেশ পরিষ্কার ছিল, কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে যে কচুরিপানায় পুরোটাই ভরে গেছে। তো দেখা যাক, এখানে তো আর বেশিক্ষণ থাকবো না। এবার আমরা নেক্সট স্পটে আমাদের যেতে হবে, কারণ হাতে আজকের দিনটাই শুধু রয়েছে ঘোরার জন্য। তো এরপরে দেখি গড়পঞ্চকোট যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক ওই জায়গায় গিয়ে এক্সপিরিয়েন্সটা কেমন হয়। সাথে থাকো আর ঘুরতে থাকো পুরুলিয়া। আমরা পাঞ্চেত ড্যাম ঘুরে চলে গিয়েছিলাম নেক্সট স্পট গড়পঞ্চকোটে। এই গড় সার্কিটে এক একটা স্পটের ডিস্টেন্স অনেক বেশি, তাই যেতেও বেশ সময় লাগছিল। তাই গড় সার্কিট ঘোরার ক্ষেত্রে 3টে স্পটে মেনলি ওয়ান ডে ট্যুর হয়, মানে পাঞ্চেত ড্যাম, গড়পঞ্চকোট আর বরন্তি। গড়পঞ্চকোট গড় সার্কিটের একটা ইম্পর্টেন্ট স্পট। পাঞ্চেত ড্যামে বেশি টুরিস্ট না থাকলেও গড়পঞ্চকোটে বেশ ভালোই টুরিস্ট ছিল। এই গড়পঞ্চকোট একটা হিস্টোরিক্যাল প্লেস। পুরুলিয়া শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত।
১৬০০ খ্রিস্টাব্দে পঞ্চকোটের রাজারা দুর্গ নির্মাণ করেছিলেন এই স্থানে। আর 18th সেঞ্চুরির বর্গী আক্রমণের জন্য এই প্রাসাদ ধ্বংসাবশেষে পরিণত হয়। এই জায়গায় কয়েকটা মন্দিরও রয়েছে। টেরাকোটার এই মন্দিরে রাধা কৃষ্ণের মূর্তি স্থাপিত, চারিদিকে পাহাড় আর মাঝখানে মন্দির। মন্দিরের গায়ে ফুল ও আলপনার নকশা, আর খোল, করতাল বাদনরত আর নৃত্যরত মানুষের মূর্তি দেখা যায়। এই পাহাড়ের নিচেই রয়েছে পঞ্চরত্ন মন্দির, কঙ্কালী মাতার মন্দির আর কিছু স্থাপত্যের ধ্বংসাবশেষ। এই প্লেসে কিছু খাবার দোকানও আছে। তোমরা যদি লাঞ্চ করতে চাও তাহলে এখান থেকে করে নিতে পারো। আমাদের তো মাইথন যাওয়ার প্ল্যান ছিল, তাই আর এখানে লাঞ্চ করিনি। পাঞ্চেত ড্যাম ঘুরে আমরা চলে এসেছি গড়পঞ্চকোটে। গড়পঞ্চকোটের এখানে এই একটাই মন্দির রয়েছে, যেটা সম্পূর্ণভাবে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। আর অন্যান্য কিছু মন্দির রয়েছে, কিন্তু সেটা সময়ের সাথে সাথে ধ্বংসাবশেষেই পরিণত হয়েছে। কিছুটা করে অংশ দেখা যাচ্ছে। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু প্রচণ্ড গরম বলে একটু কষ্ট হচ্ছে। কিন্তু সামনে যে পাহাড় দেখতে পাচ্ছি আর চারিদিকে সবুজ, আর তার সাথে সাথে এখন তো বসন্ত, তাই যেদিকেই তাকাই সেদিকেই শুধু পলাশ ফুল। তো ভালো এক্সপিরিয়েন্স, ভালো লাগছে। দেখি এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমাদের আরেকটা প্ল্যান রয়েছে একটু দূরে যাওয়ার, তো সেখানে যাব। তো চলো আমাদের সাথে, সেখানেও তোমরা যাবে, দেখতে পাবে কোথায় যাচ্ছি আমরা। গড়পঞ্চকোট থেকে মাইথনের ডিস্টেন্স বেশ অনেকটাই, মোটামুটি 1.5 ঘন্টা লাগে মাইথন ড্যাম পৌঁছতে। পুরুলিয়ার গড় সার্কিট ট্যুরে গেলে মেইনলি 3টে জায়গা ঘোরানো হয়: পাঞ্চেত ড্যাম, গড়পঞ্চকোট আর বরন্তী। কিন্তু এই ট্যুর প্ল্যানের সাথে আমরা মাইথনটাও অ্যাড করেছিলাম, তাই সুজিতদার টোটোতে আমরা ঘুরতে পারিনি। সুজিতদাই সুশোভন দার সাথে কন্ট্যাক্ট করিয়ে দিয়েছিলেন, তাই তার অটো করেই আমাদের সাইট সিনিং করা। এটা হচ্ছে মাইথন ইউথ হোস্টেল। তোমরা যদি শুধুমাত্র মাইথনে আসতে চাও আর এখানে একদিনের জন্য স্টে করতে চাও, তাহলে এটা কিন্তু তোমাদের থাকার জন্য বেস্ট অপশন হতে পারে। একদম মাইথন ড্যামের ওপরেই এই ইউথ হোস্টেল, আর সামনেই তোমরা খাবার দোকান পেয়ে যাবে। আমরা তো গড়পঞ্চকোটের ঘুরেই মাইথনে এসেছি, আর স্টে করছি জয়চণ্ডীতে। যদি কেউ জয়চণ্ডী মানে গড়পঞ্চকোট, জয়চণ্ডী আর হচ্ছে বরন্তী, মানে পুরুলিয়ার গড় সার্কিটটা ঘুরে তারপরে একদিনের জন্য মাইথনে এসে স্টে করতে চাও, তাহলে এখানে কিন্তু থাকতে পারো। কারণ 2 বছর আগে আমি মাইথন এসেছিলাম একদিনের জন্য ঘুরতে, তখন এই ইউথ হোস্টেলে থেকেছিলাম। খুব ভালো এখানকার পরিবেশ, আর রুমসগুলো খুবই সুন্দর, খুবই ভালো। তো এখানে স্টে করার বেস্ট অপশন যদি বলি, তাহলে এই যে দেখতে পাচ্ছ আমার পেছনেই ইউথ হোস্টেল, এখানে তোমরা কিন্তু থাকতে পারো। এখন চলে এসেছি আমরা গড়পঞ্চকোট থেকে মাইথন ড্যামে ঘুরতে। তো মোটামুটি গড়পঞ্চকোট থেকে আসতে 1.5 ঘন্টা মতো সময় লাগলো। এখানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই লাঞ্চ করে নেব, তারপরে দেখছি যদি বোটিং করা যেতে পারে তাহলে বোটিংয়ের দিকে যাব। চলো দেখতে থাকো মাইথনে কেমন এক্সপিরিয়েন্স হয় আমাদের। মাইথনে পৌঁছেই প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই ড্যামের কাছেই রাস্তার পাশে থাকা একটা হোটেল থেকে লাঞ্চ সেরে নিয়েছিলাম। এই হোটেলে আমরা ফিশ থালি আর চিকেন থালি অর্ডার করেছিলাম। ফিশ থালি ছিল 140 টাকা আর চিকেন থালি ছিল 180 টাকা। খুব টেস্টি ছিল সবকটা ডিশ। খাওয়া দাওয়া সেরে আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম মাইথন ড্যামের জলে বোটিং করতে। এখানে বিভিন্ন ধরনের বোটিং করা যায়। টিকিট কাউন্টার থেকে স্পিড বোটের জন্য টিকিট কেটে আমরা বোটে ওঠার জন্য এগিয়ে গিয়েছিলাম। একটু বিকেল হয়ে আসায় গরমটা কম লাগছিল।
এখন এসেছি মাইথন ড্যামে বোটিং করতে। তো এখানে হাতে টানা বোটও রয়েছে আর স্পিড বোটও রয়েছে। তো আমরা স্পিড বোটেই যাব। স্পিড বোটে খরচা হচ্ছে পার হেড 200 করে, 200 টাকা করে নেওয়া হবে। ওই 5 থেকে 7 মিনিট মতো ঘোরানো হবে পুরো ড্যামটা। আর তোমরা যদি হাতে টানা বোট নাও তাহলে সেটা 500 টাকা পুরো বোটটা। মোটামুটি 6 জন যেতে পারে একটা বোটে। সেটা ওই 20 থেকে 25 মিনিট মতো ঘোরানো হবে পুরো ড্যামটাতে। ঠিক আছে, তো দেখা যাক স্পিড বোটে উঠে এক্সপিরিয়েন্স কেমন হয়, ভালো লাগে কিনা। লাইফ জ্যাকেট পরে আস্তে আস্তে বোটে উঠে পড়েছিলাম। একটা স্পিড বোটে 4টে সিট থাকে। আমরা গ্রুপ মেম্বার ছিলাম 3 জন, তাই একটা বোটেই আমাদের হয়ে গিয়েছিল। ওই 5 থেকে 7 মিনিট মতো এই বোটে করে আমাদের পুরো ড্যামটা একটা রাউন্ড ঘোরানো হয়েছিল। মাইথন ড্যামের ওপরেই রয়েছে মাইথন ইউথ হোস্টেল। তোমরা কোনো সময় মাইথন ট্যুর করলে এখানে স্টে করতে পারো। একেবারে ড্যামের ওপর এই হোস্টেল। এই যে পেছনে রয়েছে পূজা। বোটিং এক্সপিরিয়েন্স কেমন পূজার? খুব ভালো। আচ্ছা, আর এদিকে রয়েছে সুদেশনা। কেমন লাগছে সুদেশনা? প্রথমে তো উঠতে আমাদের খুবই ভয় লাগছিল, মানে আমার একটু কম, যেহেতু আমি একবার আগে মাইথনে এসে বোটে চড়েছিলাম, সেটাও হাতে টানা বোটে। কিন্তু সুদেশনার প্রচন্ড ভয় লাগছিল, পূজার ভয় লাগছিল, কিন্তু ফটো তুলতে হবে সেই নেশায় উঠে পড়েছে যে খুব স্টাইল মেরে ফটো তুলবে। তো সেই জন্য স্পিড বোটই নেওয়া হয়েছে। ঝটপট করে আমাদের সবুজ দ্বীপের কাছে নিয়ে আসা হয়েছে, আবার ওখান পুরোটা ঘুরিয়ে আমাদের আবার যেখান থেকে আমরা উঠেছি সেখানে নামানো হবে। এখানে জলের মাঝখানে রয়েছে সবুজ দ্বীপ। সেখানেও নামানো হয় কিছুক্ষণের জন্য দ্বীপটা ঘুরে দেখতে, কিন্তু সেটার জন্য এক্সট্রা চার্জ নেওয়া হয়। আমরা আর সবুজ দ্বীপে নামি। মাইথন ড্যামে বোটিং এক্সপিরিয়েন্স সত্যিই খুব ভালো ছিল। বিকেল বেলায় বোটিং করায় আমাদের তেমন কষ্ট হয়নি। রোদ অনেকটাই কমে গিয়েছিল। শীতকালে বোটিং করতে তো মজা হয়, কিন্তু গরমে কতটা ভালো লাগবে সেটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। বাট সত্যি ভালো এক্সপিরিয়েন্স। জাস্ট 5 থেকে 7 মিনিটের এই স্পিড বোট রাইড। মনে হচ্ছিল আরো কিছুক্ষণ হলে ভালো লাগতো। পূজার সুদেশনার ভয় লাগছিল বলে আমরা হাতে টানা নৌকাটা নিই, কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে হাতে টানা নৌকায় ঘুরলে বেশি ভালো লাগে। মাইথন ড্যামের জলে বোটিং করে ঝটপট অটোতে উঠে পড়েছিলাম, বিকজ বরন্তিতে দেখতে হবে সানসেট। মাইথন থেকে তো মোটামুটি 1.5 ঘন্টা লেগেছিল বরন্তি পৌঁছতে। ফার্স্ট দিনে সাইট সিনিং এর লাস্ট স্পট ছিল এই বরন্তি ড্যাম। বরন্তি পাহাড়ের পিছনে সূর্য অস্ত যাওয়ার অপরূপ সুন্দর দৃশ্য দেখতেই মেনলি এখানে আসেন টুরিস্টরা। আমরা যখন গেছি তখন আকাশ একটু মেঘ করে এসেছিল। বারবার সূর্য মেঘের মধ্যে লুকিয়ে পড়ছিল। মনে হচ্ছিল সানসেটটা আর ভালো করে দেখা হবে না। বরন্তি পাহাড় প্লেসটা খুবই সুন্দর, কিন্তু কোনো কিছুর মেনটেনেন্স প্রপারলি না হলে সেটা খারাপ হয়ে যায়, যেটা বরন্তি ড্যামে গিয়ে দেখেছিলাম। মাইথন ড্যাম থেকে 1.5 ঘন্টা মতো জার্নি করে চলে এসেছি গড় সার্কিটের সব থেকে ফেমাস জায়গা বরন্তি পাহাড় আর বরন্তি লেকে। এই জায়গাটা মানে গড় সার্কিট যতদিন ধরে দেখেছি ব্লগে, আমার এই বরন্তি পাহাড় আর বরন্তি লেকটা প্রচণ্ড ভালো লেগেছে। তো আলটিমেটলি এখানে আসা হলো। আপাতত সানসেটের টাইম, তো এখান থেকে অসাধারণ সানসেট দেখা যায়, সেটা ফোনের স্ক্রিনেই দেখা। তো আজ দেখা যাক নিজের চোখে কতটা ভালো করে দেখতে পারি। বরন্তিতে কাটানো সেই বিকেলটা সত্যি মেমোরিতে অলওয়েজ থাকবে, বিকজ মেঘের আড়ালে তো সূর্য ডুবে যাচ্ছিল। আমরা আশা ছেড়েই দিয়েছিলাম যে সানসেট দেখতে পাবো। এখনো বরন্তিতেই রয়েছি, আপাতত এখনো সানসেট হয়নি, কিছুক্ষণের মধ্যেই আই থিঙ্ক হবে। কিন্তু একটা জিনিস খারাপ লাগছে যে এত সুন্দর একটা লেক আর এত ভালো একটা ভিউ পয়েন্ট,
কিন্তু দেখতেই পাচ্ছ পেছনে পুরো লেকটা ওই কচুরিপানায় ভরে গেছে। তো যে অটো ড্রাইভার যিনি আর রয়েছেন আমাদের অটো ড্রাইভার দাদা, তো তিনি বলছিলেন যে এটা আস্তে আস্তে দিন দিন বাড়ছে, তো এটা যদি পরিষ্কার না করা হয় তাহলে কিছু বছরের মধ্যে এই পুরো লেকটাই এরকম কচুরিপানাতেই ভরে যাবে। তখন আর এই জায়গাটার যে সৌন্দর্য সেটা কমে যাবে বলবো না, বাট কিছুটা হলেও কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে। তো সেটা দেখে একটু খারাপ লাগছে। তো আশা করা যাচ্ছে যে এই বিষয়ে কোনো স্টেপ নেওয়া হবে, আর জায়গাটা যেরকম সুন্দর রয়েছে আর যতটা খারাপ হয়েছে সেটা থেকে আরও বেটার করার কিছু চেষ্টা করা হবে। এখন রয়েছি বরন্তিতে। আপাতত সানসেট হতে চেয়েও হতে পারছে না, কারণ মেঘে ঢেকে গেছে সূর্য। তো আশা করছি যেরকম মানে ভেবে এসেছিলাম সানসেট দেখবো সেরকম হয়তো দেখতে পাবো না, কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি সেটাও মোটামুটি ভালোই লাগছে। আর এই বরন্তিই ছিল আমাদের এই গড় সার্কিটের শেষ স্পট, যেটা দেখে এবার আবার আমরা জয়চণ্ডী ইউথ হোস্টেলে ফিরে যাব। তো পূজা, কেমন লাগলো এক্সপিরিয়েন্স? সারাদিন ধরে ঘোরা হলো এতগুলো জায়গায়, কেমন লাগছে? খুব ভালো লেগেছে, খুব টায়ার্ড হয়ে গেছি আপাতত, তাই এখন হোটেল ফিরে যাব, কারণ সানসেট দেখতে এসে সানসেট আমরা দেখতে পাইনি। মেঘে ঢেকে লাক গেছে খারাপ। সূর্যি মামা, আমাদের লাক খারাপ। তার সাথে এই লেকের যা অবস্থা তাতেও আমরা খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। একদমই। তো ওই আর কি হলো, মোটামুটি ভালো হলো সারাদিনটা। হ্যাঁ, একদমই। তো আপাতত হোস্টেলে ইউথ হোস্টেলে ফিরে যাব, আর ইভিনিংয়ে তো আর কোথাও যাওয়ার নেই, হোস্টেলেই একটু পাহাড়ের নিচেই যেহেতু হোস্টেল, তো একটু অ্যাটমসফিয়ারটা এনজয় করব। চলো তাহলে, তোমাদের সাথে আবার কথা হচ্ছে পরে। সানসেট দেখতে পাওয়া যাবে এই আশা যখন ছেড়েই দিয়েছিলাম, সেই সময়ই প্রকৃতি বুঝিয়ে দিয়েছিল আশা কোনোদিনই ছাড়া উচিত নয়। বরন্তি আমাদের একেবারে নিরাশ করেনি। মেঘ কেটে গিয়ে সূর্য আবার বেরিয়ে এসেছিল, আর একটা সুন্দর অস্ত যাওয়ার দৃশ্য মন প্রাণ ভরে আমরা উপভোগ করেছিলাম। সূর্য অস্ত যাওয়ার আগে আর পরে আকাশের যে রূপের পরিবর্তন, সত্যি ঘুরতে গেলেই আমরা উপলব্ধি করতে পারি। ডেইলি লাইফে কর্মব্যস্ততার মধ্যে আমরা সবাই শুধু ছুটে যাই, নিজেদের আশপাশটাকে, প্রকৃতিকে বা প্রকৃতির খেলাকে এক্সপিরিয়েন্স করার সময়ই আমাদের হয়ে ওঠে না। তাই মাঝে মাঝে ছোট ছোট ট্যুর প্ল্যান খুবই ইম্পর্টেন্ট আমাদের এই ইঁদুর দৌড় লাইফের জন্য, নিজেকে বোঝার জন্য আর নেচারের সাথে নিজের কানেকশন ফিল করার জন্য। এই টাইমটুকু তো রাখতেই হবে, তবেই হয়তো যে এনার্জি আমরা প্রতিদিন হারাচ্ছি সেটা শতগুণে ফিরে আসবে। এটা একান্তই আমার নিজস্ব মত, তোমরা কি মনে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, অপেক্ষায় থাকবো। সানসেট হয়ে সন্ধে হয়ে যাওয়ার পর আমরা আবার অটোতে উঠে পড়েছিলাম আমাদের হোটেলে ফেরার জন্য। রাস্তায় বিকেলের স্ন্যাক্সে ফুচকা আর আইসক্রিম খেয়ে নিয়ে প্রাপ্তি হোটেলে এসেছিলাম রাতের ডিনার প্যাক করতে। সুশোভন দাই এই হোটেলে আমাদের নিয়ে এসেছিলেন। এই হোটেল থেকে আমরা রাতের জন্য ফিশ থালি আর চিকেন থালি নিয়েছিলাম। এবার তোমাদের একটু সুশোভন দার সাথে পরিচয় করিয়ে দিই। আমরা পুরুলিয়ার গড় সার্কিট ঘুরেছি সুশোভন দার সাথে। তো সুশোভন দার সাথে তোমরাও যদি ঘুরতে চাও তাহলে কিভাবে যোগাযোগ করবে দাদার মুখ থেকেই শুনে নাও। দাদা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন। নাম্বার হচ্ছে 9641150015, আর একটা হচ্ছে 8509326662। ঠিক আছে, ঠিক। আমাকে কল করবেন, বাকি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সকাল 9:30টায় বেরিয়ে আমরা হোস্টেলে ফিরেছিলাম রাত 8টা নাগাদ। অন্ধকার রাস্তা দিয়ে ঠান্ডা হাওয়া গায়ে মেখে অটো করে ফিরতে বেশ ভালো লাগছিল। দিনে গরম থাকলেও রাতে বেশ ঠান্ডা পড়েছিল পুরুলিয়াতে। জয়চণ্ডী ইউথ হোস্টেলে ফিরে ঝটপট ফ্রেশ হয়ে রাতের ডিনার সেরে ফেলেছিলাম হোস্টেলেরই ডাইনিং প্লেসে। আর এভাবেই আমাদের পুরুলিয়া ট্যুরের ফার্স্ট ডে কমপ্লিট হয়েছিল। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। চলো তাহলে আজকের জন্য টাটা।
তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে।